আসসালামু আলাইকুম। বিদ্যাহাটের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি স্বাগতম। এখন আমরা সপ্তম শ্রেণীর গণিত পাঠ্য বইয়ের 11 নম্বর অনুশীলনীর 8 নম্বর সমস্যার সমাধান করব। দেখো, 8 নম্বরে বলা হয়েছে যে উপাত্ত বলতে কি বোঝায় তা উদাহরণের মাধ্যমে লিখো। তো দেখো, উপাত্তর সাথে কিন্তু পরিসংখ্যানের একটা সম্পর্ক আছে, খুবই ঘনিষ্ঠ সম্পর্ক। পরিসংখ্যান ছাড়া উপাত্তকে আমরা কল্পনা করতে পারি না। এই জন্য উপাত্তের সংজ্ঞা যখন আমরা দিব, তার আগে আমাদেরকে বুঝতে হবে বা বলতে হবে, লিখতে হবে যে পরিসংখ্যানটা কি। এই জন্য উপাত্ত বলতে কি বোঝায় যখনই আমরা বলবো, তার আগে আমরা বলবো যে পরিসংখ্যান কাকে বলে। তো দেখো, সংখ্যা ভিত্তিক কোনো তথ্য বা ঘটনাকেই পরিসংখ্যান বলে। আর এই তথ্য বা ঘটনা নির্দেশক সংখ্যাগুলোকে পরিসংখ্যানের উপাত্ত বলে। তাহলে আবারও আমরা বলি যে সংখ্যা ভিত্তিক কোনো তথ্য বা ঘটনা যদি থাকে, যেটাকে সংখ্যা দিয়ে প্রকাশ করা যায়, তাহলে সেটাকে আমরা বলবো পরিসংখ্যান। আর এই যে তথ্য বা ঘটনা নির্দেশক যে সংখ্যাগুলো ব্যবহার করা হচ্ছে, সেই সংখ্যাগুলোই হচ্ছে পরিসংখ্যানের উপাত্ত। এখন দেখো, একটা উদাহরণ দিই। উদাহরণে বলছে যে সপ্তম শ্রেণীর 10 জন শিক্ষার্থী গণিত বিষয়ে প্রাপ্ত নম্বর দেওয়া হলো। এখন আমরা কখন বুঝবো যে এগুলা হচ্ছে প্রাপ্ত নম্বর? যখন সেগুলো কি সংখ্যার মাধ্যমে প্রকাশ করা হবে। তো দেখো, এখানে 10 জনের গণিতের নম্বর দেওয়া আছে। তাহলে এখানে সংখ্যা দ্বারা আমরা কি বোঝাচ্ছি? সংখ্যা দ্বারা আমরা বোঝাচ্ছি যে নির্দেশিত নম্বরগুলো হলো যে পরিসংখ্যানের উপাত্ত। এই যে সংখ্যাগুলো আমরা লিখছি, এগুলোই হচ্ছে পরিসংখ্যানের উপাত্ত। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে উপাত্ত বলতে কি বোঝায়, এটা যদি আমরা লিখতে যাই, তাহলে প্রথমে আমরা যেটা লিখবো সেটা হচ্ছে পরিসংখ্যান কাকে বলে। তারপরে আমরা বলবো যে তথ্য বা ঘটনা নির্দেশক যে সংখ্যাগুলো, সেগুলোকে আসলে পরিসংখ্যানের উপাত্ত বলে। তো এখন আমরা 9 নম্বর সমস্যার সমাধান করব। 9 নম্বরে দেখো, 9 নম্বরে বলেছে উপাত্ত কত প্রকারের। প্রত্যেক প্রকারের উপাত্ত কিভাবে সংগ্রহ করা হয় এবং প্রত্যেক প্রকারের উপাত্ত সংগ্রহের সুবিধা ও অসুবিধা। তো পরিসংখ্যানের উপাত্ত দুই প্রকার। পরিসংখ্যানের উপাত্ত দুই প্রকার, একটা প্রাথমিক উপাত্ত বা প্রত্যক্ষ উপাত্ত, আর একটা মাধ্যমিক উপাত্ত বা পরোক্ষ উপাত্ত। তাহলে একটা প্রাথমিক উপাত্ত বা প্রত্যক্ষ উপাত্ত, আর একটা মাধ্যমিক উপাত্ত বা পরোক্ষ উপাত্ত। এখন আমাদের জিজ্ঞেস করেছে যে প্রত্যেক প্রকারের উপাত্ত কিভাবে সংগ্রহ করা হয়। তো দেখো, যেটা প্রাথমিক উপাত্ত সেটা সরাসরি উৎস থেকে সংগ্রহ করা হয়। উৎস থেকে মানে যেখানে ঘটনাটা ঘটছে বা যেখানে সঠিক তথ্য যেখানে উৎপন্ন হয়েছে তথ্যটা, সেইখান থেকেই প্রাথমিক উপাত্তটা সংগ্রহ করা হয়। অর্থাৎ সরাসরি উৎস থেকে প্রাথমিক উপাত্ত সংগ্রহ করা হয়। তো প্রাথমিক উপাত্ত সংগ্রহ করার কিছু সুবিধা আছে। সুবিধা হচ্ছে এই সংগৃহীত যে উপাত্তটা এটা সঠিক হয় এবং নির্ভরযোগ্য হয়। প্রাথমিক উপাত্তের সুবিধা হচ্ছে সংগৃহীত উপাত্তটা সঠিক হয় এবং নির্ভরযোগ্য হয়। আর যেই তথ্যটা সংগ্রহ করা হয় সেই তথ্যের গোপনীয়তা রক্ষা করা যায়। যে উপাত্তটা আমরা সংগ্রহ করব সেই উপাত্তটা গোপনীয়তা আমরা রক্ষা করতে পারবো। আর অসুবিধা হচ্ছে তথ্য সংগ্রহ সময় সাপেক্ষ হয়, মানে অনেক সময় লাগে। তথ্য সংগ্রহ করতে তুলনামূলক সময় বেশি লাগে। তাহলে তথ্য সংগ্রহ সময় সাপেক্ষ হয় এবং ব্যয়বহুল হয়, অনেক ব্যয়বহুল হয়। আর মাধ্যমিক উপাত্ত হচ্ছে পরোক্ষ উৎস থেকে মাধ্যমিক উপাত্ত সংগ্রহ করা হয়, পরোক্ষ উৎস থেকে। আর মাধ্যমিক উপাত্তের সুবিধা হচ্ছে কম সময়ে উপাত্ত সংগ্রহ করা যায়, আর এটা তুলনামূলক ব্যয়বহুল নয়। যেমন প্রাথমিক উপাত্তে অনেক বেশি ব্যয়বহুল হয়, কিন্তু মাধ্যমিক উপাত্তে সংগ্রহ করতে গেলে সেটা অতটা ব্যয়বহুল হয় না, কারণ পরোক্ষ উৎস থেকে মাধ্যমিক উপাত্ত সংগ্রহ করা যায়। কিছু অসুবিধাও আছে। মাধ্যমিক উপাত্তের অসুবিধা হচ্ছে এর গ্রহণযোগ্যতা তুলনামূলকভাবে কম হয়, আর সঠিক ফলাফল সবসময় পাওয়া যায় না। তাহলে অসুবিধা হচ্ছে গ্রহণযোগ্যতা কম হয় এবং সঠিক ফলাফল পাওয়া যায়। 10 নম্বরে আমাদের বলেছে অবিন্যস্ত উপাত্ত কি? উদাহরণ দাও। তো যে উপাত্ত মানের ক্রমানুসারে সাজানো থাকে না, অর্থাৎ এলোমেলোভাবে থাকে, তাকে অবিন্যস্ত উপাত্ত বলে। দেখো,
যেই উপাত্তগুলো ক্রমানুযায়ী সাজানো থাকবে না, ক্রমানুসারে সাজানো থাকবে না, মানে একটার পর একটা হবে না, সেটাই হচ্ছে অবিন্যস্ত উপাত্ত। উদাহরণ দিয়েছি দেখো, বলেছি যে কোনো শহরে মে মাসের প্রথম 10 দিনের তাপমাত্রা ডিগ্রি সেলসিয়াসে দেওয়া হলো। তো দেখো এখানে যে সংখ্যাগুলো লেখা আছে 30, 29, 28, আবার 31, 33, আবার 35, আবার 25, 38, 37, 40। তাপমাত্রা দেখো কখনো 30 ডিগ্রি ছিল, আবার কখনো 29 ডিগ্রি দেওয়া আছে, আবার কমছে, আবার বাড়ছে, এলোমেলো করে। এগুলো কিন্তু ক্রমানুসারে দেয়া নাই যে 30, 31, 32, 33 ক্রমান্বয়ে নয়, এলোমেলো ভাবে। তো যেটা এলোমেলো ভাবে যে উপাত্তগুলো থাকবে সেগুলোকে আমরা বলবো অবিন্যস্ত উপাত্ত। আশা করি বুঝতে পেরেছো। এখন আমরা 11 নম্বরটা সমাধান করব। 11 নম্বরে দেখো, 11 নম্বরে আমাদের বলেছে একটি অবিন্যস্ত উপাত্ত লিখো, মানের ক্রমানুসারে সাজিয়ে বিন্যস্ত উপাত্তে রূপান্তর করো। তাহলে দেয়া আছে যে কোনো বিদ্যালয়ে সপ্তম শ্রেণীর 10 জন শিক্ষার্থীর গণিতের প্রাপ্ত নম্বর। তাহলে কোনো একটা বিদ্যালয়ে 10 জন শিক্ষার্থীর প্রাপ্ত নম্বর আমরা এলোমেলো করে লিখেছি, কারণ অবিন্যস্ত উপাত্ত মানে হচ্ছে এলোমেলো ভাবে থাকবে, এটা সাজানো থাকবে না ক্রমান্বয়ে। দেখো প্রথমে 80, তারপর 82, তারপর আবার 65, আবার 70, 69, 90, 85, 88, 92, 60। তাহলে এই যে উপাত্তটা ক্রমান্বয়ে সাজানো নয়, এলোমেলো ভাবে সংখ্যাগুলা লেখা আছে, যা একটি অবিন্যস্ত উপাত্ত। তাহলে আমাদেরকে একটা অবিন্যস্ত উপাত্ত লিখতে বলেছিল, আমাদের একটা অবিন্যস্ত উপাত্ত আমরা পেয়ে গেছি। এখন আমাদেরকে বলেছে যে মানের ক্রমানুসারে সাজিয়ে এই উপাত্তটাকে বিন্যস্ত উপাত্তে পরিণত করো। তাহলে বিন্যস্ত উপাত্ত কি? যেটা মানের ক্রমানুসারে সাজানো থাকবে, সেটাই হচ্ছে বিন্যস্ত উপাত্ত। তো দেখো এই যে উপাত্তটা উপরে যেটা ছিল অবিন্যস্ত, সেই অবিন্যস্ত উপাত্তটাকে আমরা মানের ঊর্ধ্বক্রম অনুসারে সাজিয়েছি। ঊর্ধ্বক্রম মানে ছোট থেকে বড় আকারে নম্বরগুলো নিয়ে আমরা সাজিয়েছি। তাহলে উপরে দেখো সবচেয়ে ছোট কি ছিল? 60। তাহলে আমরা 60 আগে লিখেছি, তারপর লিখেছি 65, 69, 70, 80, 82, 85, 88, 90, 92। অর্থাৎ ছোট থেকে বড় আমরা পর্যায়ক্রমে একটার পরে একটা লিখেছি। এই যে আমরা ছোট থেকে বড় একটার পর একটা পর্যায়ক্রমে লিখেছি, এটাই হচ্ছে আমাদের বিন্যস্ত উপাত্ত। তাহলে আমাদেরকে প্রথমে বের করতে বলেছিল অবিন্যস্ত উপাত্ত। আমরা এলোমেলো ভাবে কোনো একটা শ্রেণীর গণিতের নম্বরগুলো এলোমেলো ভাবে লিখে দিয়েছিলাম, সেটাই হচ্ছে আমাদের অবিন্যস্ত উপাত্ত। আর এই অবিন্যস্ত উপাত্তটাকে আবার আমরা মানের ঊর্ধ্বক্রম অনুসারে যখন সাজিয়েছি, তখন সেটা আবার বিন্যস্ত উপাত্তে রূপান্তরিত হয়েছে। আশা করি বুঝতে পেরেছো। আজকে এই পর্যন্তই, দেখা হবে আগামী পর্বে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।